নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের টপিক হলো টেসলা, অর্থাৎ ভারতবর্ষে ইলন মাস্ক আসছেন রবিবার অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ওনার এখানে আসার উদ্দেশ্যটা কি? ওনার এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে নিজের ব্যবসাগুলো ভারতবর্ষে প্রতিষ্ঠা করা এবং তার জন্য প্রয়োজন হলে ভারতবর্ষে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তার সঙ্গে গাঁট বন্ধন করতেও তারা কিন্তু পিছুপা হবেন না, এমনটি আশা করা যেতে পারে। এছাড়া বলে নেওয়া ভালো যে টেসলা যে প্রথমবার ভারতে এসে বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে একটি মেলবন্ধন করবে এমনটি নয়, এর আগে থেকেই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজগুলো টেসলাকে তাদের বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করে চলছে বা সাপ্লাই করে চলছে। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে যে যখনই কোনো সুবিশাল কোম্পানি ভারতবর্ষে আসে, যেমন অ্যামাজন এসেছে, অ্যামাজন আসার সঙ্গে সঙ্গে তারা রিলায়েন্স রিটেলের সঙ্গে যুদ্ধে, এমনকি আইনি যুদ্ধেও তারা কিন্তু জড়িয়ে পড়েছে। এছাড়া রয়েছে ফেসবুক এসেছে, মাইক্রোসফট এসেছে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে। ঠিক একইভাবে টেসলা যে ভারতবর্ষে আসছে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করার জন্যে, টেসলা নিশ্চয় এমন কোনো সেগমেন্টে বা এমন কোনো সেক্টরে ঢুকতে যাচ্ছে যেখানে অলরেডি ভারতীয় কোম্পানিগুলোর উপস্থিতি রয়েছে। ভারতবর্ষে কেবল টেসলা আসাটা, কেবল যে টেসলা আসছে সেটা বলাটাও কিন্তু অনুচিত। ভারতবর্ষে যখন ইলন মাস্ক আসছেন, তার আরেকটি বিজনেস স্টারলিংকও কিন্তু তিনি এখানে, স্টারলিংকের ব্যবসাও কিন্তু তিনি এখানে অতি দ্রুত শুরু করে দিতে চাইছেন। এখানে কিন্তু আমরা এই দুটো ব্যবসা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব, একটা স্টারলিংকের ব্যবসা এবং আরেকটি হচ্ছে টেসলার ব্যবসা। দেখুন, এখানে যেটা জনশ্রুতি বা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ইলন মাস্ক প্রাথমিকভাবে ভারতবর্ষে 2 থেকে 3 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারেন এবং সামনের কয়েক বছরে তার রোড ম্যাপ হচ্ছে অন্তত 20 থেকে 30 বিলিয়ন ডলার ইনভেস্ট করা। এটা কিন্তু এখনো তিনি কনফার্ম করেননি। কেবলমাত্র যখন প্রেস কনফারেন্স হবে, যখন তিনি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে, যখন তিনি কিছু অ্যানাউন্স করবেন, তখনই কিন্তু তার রোড ম্যাপ বোঝা যাবে এবং ঠিক কত টাকা তিনি ইনভেস্ট করতে যাচ্ছেন সেটাও বোঝা যাবে। এর আগেও বহু খবর ভেসেছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে টেসলা একটা টাই আপ করতে পারে। টেসলা এছাড়া অন্যান্য অটো অ্যান্সিলিয়ারিজগুলোর সঙ্গেও টাই আপ করতে পারে। এগুলো সমস্ত কিন্তু শোনা কথা। যতক্ষণ না উনি অ্যানাউন্স করছেন ততক্ষণ কিন্তু আমরা এটাকে স্যাক্রোস্যাঙ্ক্ট হিসাবে মেনে নিতে পারি না। তাহলেও এইটা যখন এরকম কথা খুব দৃঢ়ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, যা সেখানে আমাদের এই সেই প্রবাদটা যা ঘটে তার কিছু তো বটেই, সেটার উপর বেস করে আমরা আলোচনা আজকের করব এবং আলোচনা করছি। দেখুন, টেসলার মূল যে ব্যবসা সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। এছাড়া টেসলার আর কি কি প্রোডাক্টস আছে সেইগুলো সম্বন্ধে আমি আজকে ডেফিনেটলি বলবো। এমনকি টেসলার এই ভারতবর্ষে আসা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে কর্পোরেট জগৎ বেশ খানিকটা উৎসাহ দেখাচ্ছেন। উচ্ছ্বসিত বলছেন সেটা ডেফিনেটলি নয়, কিন্তু উৎসাহটা অবশ্যই দেখাচ্ছেন। কেন? কারণ তাদের বক্তব্য অনুযায়ী সেটা হচ্ছে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন হতে পারে টেসলা আসার সঙ্গে সঙ্গে। এই ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশনটা কি? অর্থাৎ বিদেশ থেকে কাঁচা মাল বা কাঁচা সামগ্রী আমরা ভারতবর্ষে আমদানি করলাম এবং সেই কাঁচা মাল ব্যবহার করে যে ফিনিশড প্রোডাক্টস, তার যে টোটাল কস্ট হলো, এই যে ডিফারেন্সটা ইন পার্সেন্টেজ টার্মস বের করা, সেটাই হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। অর্থাৎ সেটা প্রোডাক্টস হোক বা সেটা হচ্ছে সার্ভিসেস হোক, এই প্রোডাক্টস বা সার্ভিসেস দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রস ভ্যালু অ্যাডেড হয় যখন আমরা কিছু মাল বাইরে থেকে আমদানি করে সেইটাকে ফিনিশড প্রোডাক্টস হিসাবে আমরা ক্রেতাদের কাছে বিক্রি করে থাকি। এটা হচ্ছে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন। সুতরাং টেসলা আসলে অনেক বিশেষজ্ঞর বক্তব্য সেটা হচ্ছে টেসলা ডেফিনেটলি এই ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন অবশ্যই করতে পারে। এইবার জেনে নিয়ে হচ্ছে টেসলার এক্সিস্টিং বিজনেসগুলো কি। টেসলার এই সময় গোটা বিশ্বে 6টা গিগা ফ্যাক্টরি আছে। গিগা ফ্যাক্টরি কথাটার অর্থ হচ্ছে সুবিশাল ফ্যাক্টরি যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে কাজ করতে পারে। মনে রাখতে হবে, এর আগেও আলোচনা করেছি, রিলায়েন্স 4টে গিগা ফ্যাক্টরি বানাচ্ছে, গুজরাটে আদানি 3টে গিগা ফ্যাক্টরি বানাচ্ছে, সেটা হচ্ছে গুজরাটে, এবং সেটা সমস্ত কিন্তু রিলেটেড ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক ব্যাটারি সেলস, এই পাওয়ার প্যাকস প্রভৃতি সেগুলো তারা তৈরি করছেন।
এছাড়া অবশ্যই সোলার প্যানেলস ইত্যাদি সেগুলো তো ডেফিনেটলি আছেই। তারপর হচ্ছে এবার যেটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে টেসলার 6টা গিগা ফ্যাক্টরি কোথায় কোথায় আছে এটা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। দেখুন, আমেরিকাতে 4টে গিগা ফ্যাক্টরি রয়েছে টেসলা। একটা ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়াতে, একটা স্পার্কস নেভাদাতে, একটা অস্টিন টেক্সাসে, একটা বাফেলো নিউ ইয়র্কে, বার্লিন জার্মানিতে এবং সাংহাই চায়নাতে। সাংহাইতে এর আগে ইলন মাস্ক চেষ্টা করেছিলেন আরেকটি গিগা ফ্যাক্টরি খোলার, কিন্তু চাইনিজ কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দেননি। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে তার আর কি কি প্রোডাক্টস রয়েছে টেসলার। লিথিয়াম আয়ন ব্যাটারিজ, ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্টস, সোলার রুফস, সোলার প্যানেলস, electric components for superchargers, battery packs, power trains, টেসলা সুপারচার্জার্স এবং আরেকটি সুপার কম্পিউটার যার নাম দোজো, সেটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু টেসলার সম্প্রতিকালে কিন্তু তার হার্ডওয়্যার তৈরি করার জন্য টেসলা উঠে পড়ে লেগেছে। এবার সেই সেগমেন্টগুলো যেখানে বা সেক্টরগুলো যেখানে টেসলার বিজনেসগুলো অপারেশনাল, সেটা আলোচনা করিনি। প্রথম হচ্ছে অটোমেটিভ ম্যানুফ্যাকচারিং। তার মানেটা কি? মানে টেসলাই ডিজাইন করে, ডেভেলপ করে, ম্যানুফ্যাকচার করে এবং বিক্রি করে। কি বিক্রি করে? ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করে। এবং সেটা কি করছে? তারা অপারেট করছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি 3টে কন্টিনেন্টে, 3টে মহাদেশে, এবং 1 লক্ষ লোককে তারা নিযুক্ত করেছেন, এমপ্লয় করেছেন তাদের কাজগুলো চালাবার জন্য। এটা গেল 1 নম্বর সেগমেন্ট। 2 নম্বর হচ্ছে ক্লিন এনার্জি সলিউশনস। এখানে বলা হচ্ছে টেসলা কি করবে? টেসলা এনার্জি জেনারেট করবে এবং স্টোরেজ সিস্টেম তৈরি করবে। তার মধ্যে আবার বলছি সোলার প্যানেল, এনার্জি স্টোরেজ সলিউশন, সেটা রেসিডেন্সিয়াল ইউজের জন্য থাকবে এবং কমার্শিয়াল ইউজের জন্য সেটা ব্যবহার হবে। 3 নম্বর হচ্ছে অ্যাকোয়ার্ড কোম্পানিজ। একটা কোম্পানি যখন বড় বড় সুবিশাল কোম্পানিগুলো কি করে, যখন দেখে তারা ছোট ছোট কোম্পানিগুলো খুব ভালো ব্যবসা করছে, ইনোভেটিভ ব্যবসা করছে, তখন সেই কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করে নেয়। এবং তার মধ্যে টেসলাও এরকম বহু কোম্পানি তারা অ্যাকোয়ার করেছে। এবং তার মধ্যে মেজর কয়েকটা কোম্পানিজের নাম বলে নেওয়া যাক। এর মধ্যে একটা হচ্ছে সোলার সিটি, ম্যাক্সওয়েল টেকনোলজিস, গ্রুম্যান ইঞ্জিনিয়ারিং, পারবি মেশিন, হিবেল সিস্টেমস। এইগুলো কি করবে? এগুলো টেসলার ক্যাপাবিলিটি বৃদ্ধি করবে রিনিউয়েবল এনার্জি এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, রিনিউয়েবল এনার্জি জেনারেশন এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। এইবার টেসলা কেন ভারতবর্ষকে চুজ করলো? খুব সহজ কথা। আমেরিকার মার্কেট এক্সস্টেড হয়ে গেছে, চায়নার মার্কেট এক্সস্টেড হয়ে গেছে, ভারতবর্ষে 145 কোটি মানুষ বাস করেন। তার টেসলার প্রধান লক্ষ্য হবে 1% অফ দ্য আপার লেয়ার, অর্থাৎ সুপার রিচ বা হাইলি রিচ পিপলকে তারা কেটার করবে। মানে বড়, সোজা কথা হচ্ছে বড় লোকদের জন্য তারা গাড়ি বানাবে। এবং এই 1% যদি মানুষকে তারা কেটার করতে পারে, তাহলেও সেটা কিন্তু 1.45 কোটি। সেটাও যদি তারা না করে, অত ক্যাপাবিলিটি ডেফিনেটলি হবে না 1 বছরে 1.5 কোটির ওপর গাড়ি তৈরি করা অবশ্যই। এবং 0.1%ও যদি তারা করে, সেটা কিন্তু ইস আ লট অফ মানে টেসলা ইউনিটস বলা যেতে পারে। এটা হিউজ বিজনেস। এই হিউজ বিজনেস অপরচুনিটি ভারতের মতন ডেভেলপিং ইকোনমির ক্ষেত্রে কিন্তু টেসলা কখনো এই সুযোগ হেলায় হারাবে না। বহু বছর তদবির করার পর কিন্তু টেসলা এই সুযোগটি পেয়েছে। বারবার সেখানে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ টেসলার বক্তব্য ছিল হচ্ছে আমরা বিদেশে গাড়ি ম্যানুফ্যাকচার করব, তা বা ভারতবর্ষে বিক্রি করব। একদম সরকার সরাসরি বলেছে এইটি হবে না, তোমাকে গাড়ি যদি তৈরি করতে হয় তোমাকে কিন্তু ভারতবর্ষেই গাড়ি তৈরি করতে হবে, তোমাকে ভারতবর্ষেই কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে হবে। তুমি বিদেশে গাড়ি তৈরি করবে, চায়নাতে গাড়ি তৈরি করবে, এখানে এসে আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে, সেটি হবে না। গাড়ি তৈরি করতে হলে ভারতবর্ষেই তোমাকে গাড়ি তৈরি করতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে যে তার ফলে কি হচ্ছে? তার ফলে একটা নতুন মার্কেট ওপেন হতে চলেছে টেসলার জন্য। খুব স্বাভাবিকভাবে ইলন মাস্ক অবশ্যই সেটা গ্লিফুলি অ্যাকসেপ্ট করবেন। তারপর কিন্তু দেখুন টেসলার ক্ষেত্রে সমস্যা কোথায়। টেসলা কিন্তু এই মানে গত কয়েক মাস ধরে অন্তত তাদের টোটাল ওয়ার্কফোর্সের কিন্তু 10% অলরেডি ছাঁটাই করেছে। তার মানে কোথাও না কোথাও টেসলার বিজনেসে একটা স্লথ গতি এসেছে, এটা বলা চলে। অর্থাৎ যে গতিতে তারা গ্রো করছিল, এই মুহূর্তে তারা কিন্তু গ্রো করছে না। তা না হলে কিন্তু তারা ওয়ার্কফোর্স অবশ্যই ছাঁটাই করতো না, এবং 10% মানুষ ছাঁটাই হওয়াটা মুখের কথা না এরকম সুবিশাল একটা কোম্পানির জন্য। এইবার ইকোনমিক টাইমস ইটি নাও তাদের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষে টেসলা সবচেয়ে যে কম দামি ইভি ভেহিকেল হবে বা ইলেকট্রিক ভেহিকেল হবে, সেটা দাম পড়বে 33 লক্ষ টাকা থেকে 36 লক্ষ টাকা, এবং সেটার নাম হচ্ছে মডেল 3। খুব স্বাভাবিকভাবেই
এটা মধ্যবিত্ত মানুষের জন্য তৈরি হচ্ছে না, এটা কিন্তু আপার লেয়ার মানুষের জন্য কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ যারা এইটা খুব সহজেই অ্যাফোর্ড করতে পারবেন, এবং এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট মডেল এটা বলা হচ্ছে। কম বেশি হতে পারে, আমরা কেবলমাত্র একটা সংবাদপত্রের সূত্র ধরে এই কথাটা আলোচনা করলাম। এইবার তবে টেসলার মূল লক্ষ্য কিন্তু প্রিমিয়াম ক্যাটেগরি, যেখানে আসলে তাদের অর্থ জেনারেটেড হবে, বিপুল পরিমাণ অর্থ তারা লাভ করতে পারবে, সেটা কিন্তু সেই ক্রিমি লেয়ার ভারতবর্ষে। এবং সেখানে কিন্তু তাদের কম্পিট করতে হবে আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি টাটা মোটরসের সঙ্গে। কেন সেটা বলে দেবো, কেন টাটা মোটরস টেসলার জন্য একজন সাংঘাতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে, সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব। দেখুন, টাটা মোটরসের মোট কিন্তু মানে গোটা যদি ভারতের ইভি মার্কেট ধরা হয়, তার 72% মার্কেট শেয়ার কেবলমাত্র টাটা মোটরসের হাতে রয়েছে। বাকি মহিন্দ্রা বলুন, তারপর চাইনিজ কোম্পানি বলুন, জাপানিজ কোম্পানি বলুন, কোরিয়ান কোম্পানি বলুন, যাই বলুন না কেন, তাদের মার্কেট শেয়ার টাটা মোটরসের ধারে কাছে কিন্তু আসে না, এইটা বলে দেওয়া ভালো। এইবার চলে আসি হচ্ছে যে এই যে কোলাবোরেশনের কথা উঠছে, যে টেসলা বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবোরেট করবে, কাদের সঙ্গে কোলাবোরেট করবে, এখানে বলে রাখা ভালো যে সেই কোম্পানিগুলো রেফারেন্স আমি এখানে দিয়েছি যেগুলোর সঙ্গে অলরেডি টেসলার টাই আপ রয়েছে, তারা অলরেডি টেসলার সঙ্গে আগে থেকেই ব্যবসা করে। এগুলো আমি বিভিন্ন সোর্সেস থেকে কালেক্ট করেছি, আমি সোর্সেসের আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, ইকুইটি মাস্টার থেকে নিয়েছি, হিন্দুস্তান টাইমস থেকে নিয়েছি, সেগুলো আমি বলে দিয়েছি। দেখুন, প্রথম কোম্পানি সুন্দরম ফাস্টনার্স, তারা টেসলাকে বিক্রি করে তাদের অটো অ্যান্সিলারি কোম্পানি কি বিক্রি করে, তারা টেসলাকে কি সাপ্লাই করে, রোটেটর ক্যাপস, বেভেল গিয়ার্স, সার্জ ট্যাঙ্ক ক্যাপস, এটা সুন্দরম ফাস্টনার্স বিক্রি করে। সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং, তারা 2000 তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা টেসলাকে তারা তাদের প্রোডাক্ট সাপ্লাই করে যাচ্ছে। সংবর্ধনা মাদাসান, তারা রিয়ার ভিউ মিরর সাপ্লাই করে টেসলাকে। সোনা বিএলডব্লিউ প্রেসিশন ফর্জিংস, তারা ফর্জড বেভেল গিয়ার্স এবং ডিফারেন্সিয়াল কেস অ্যাসেম্বলিজ সাপ্লাই করে টেসলাকে। এসকেএফ ইন্ডিয়া, তারা কিন্তু কি ম্যানুফ্যাকচার করে, তারা ডিপ গ্রুভ বল বিয়ারিংস এবং সেরামিক বিয়ারিংস তারা তৈরি করে। কিসের জন্য? ইলেকট্রিক মোটর এবং গিয়ার বক্স, সেটা টেসলা ভেহিকেলগুলোর জন্য। আরেকটা জার্মান কোম্পানি, অবশ্যই জার্মান কোম্পানি, সেটা পেরেন্ট কোম্পানি, তার যে ইন্ডিয়ান আর্ম, সেটা হচ্ছে 3ZF স্টিয়ারিং গিয়ার ইন্ডিয়া। তারা অলরেডি ম্যানুফ্যাকচার করে পেরেন্ট কোম্পানির মাধ্যমে, কি ম্যানুফ্যাকচার করে, ব্রেক ডেস্ক স্পেয়ার পার্টস, সেটা কিন্তু টেসলা কোম্পানির জন্য। এবং ভারতবর্ষে যখন উৎপাদন হবে তখন ডেফিনেটলি এই কোম্পানি কিন্তু অবশ্যই সাপ্লাই করার জায়গা থাকবে, কারণ অলরেডি তারা কিন্তু সাপ্লাই করে চলেছে তাদের পেরেন্ট কোম্পানি এই টেসলা মোটরসকে। তারপর চলে আসে সান্ধার টেকনোলজিস, 2017 থেকে তারা ব্যবসা শুরু করেছে টেসলার সঙ্গে। তারা দুটো কম্পোনেন্ট, তারা ওয়েপার সিস্টেম অ্যাসেম্বলি দুটো কম্পোনেন্ট তৈরি করছে টেসলা মডেল 3 জন্য। তো লাস্টে বলবো না, আরো কিছু কোম্পানি রয়েছে। ভারক ইঞ্জিনিয়ারিং, 2017 থেকে এদের জার্নি শুরু। তারা টেসলার কাছ থেকে প্রথম অর্ডার পায়, কি তারা তৈরি করছে এন্টায়ার লাইটিং সিস্টেম, অর্থাৎ টেসলার গাড়িগুলো যে আলো জ্বলবে সেটা সাপ্লাই করছে ভারক ইঞ্জিনিয়ারিং। এছাড়া আরও কিছু বেনিফিশিয়ারি হবে টেসলা বিজনেস যখন শুরু করবে ভারতবর্ষে, তার মধ্যে অবশ্যই রয়েছে গুড লাক ইন্ডিয়া, স্টিল বিক্রি করবে। বশ, বিশ্বখ্যাত নাম ভারতবর্ষেও রয়েছে, তারা চ্যাসিস সিস্টেমস, ইলেকট্রিক্যাল ডিভাইসেস, ব্রেকিং পার্টস, হর্নস, লাইটিং, এগুলো প্রোভাইড করবে হচ্ছে বশ। ভ্যালিয়েন্ট কমিউনিকেশনস রয়েছে, হিন্দালকো ডেফিনেটলি মেটাল প্রোভাইড করবে। এই সোর্সটা আমি অবশ্যই পেয়েছি মানি কন্ট্রোল থেকে। এইবার টেসলার প্রবাবল কম্পিটিটার্স ভারতবর্ষে গাড়ি নিয়ে, আগেই বলেছি টাটা মোটরস হবে তাদের মেন কম্পিটিটার। টাটা মোটরসের 72% মার্কেট শেয়ার রয়েছে ইভি সেগমেন্টে, ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে, এবং টাটা মোটরসের মূল লক্ষ্য হচ্ছে যে 2030-এর মধ্যে তারা যত গাড়ি বিক্রি করে তার মধ্যে 50% হবে ইলেকট্রিক ভেহিকেলস। এছাড়া অন্যান্য কম্পিটিটার, প্রবাবল কম্পিটিটারের মধ্যে রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভিনফাস্ট একটি আমেরিকান কোম্পানি যেটা কেবলমাত্র ইভি ওনলি কম্পোনেন্ট, অর্থাৎ কেবলমাত্র ইলেকট্রিক ভেহিকেলস বানাবে ভারতবর্ষে। এমজি মোটর, হুয়ান্ডাই এবং বিওয়াইডি ইন্ডিয়া কিন্তু একটি চাইনিজ কোম্পানি যারা ভারতবর্ষে গাড়ি তৈরি করছে। এরা কিন্তু টেসলার প্রবাবল কম্পিটিটর ইভি সেগমেন্টে অবশ্যই। এরপর চলে আসি
ইলন মাস্কের আরেকটি ব্যবসা যেটা নিয়ে অলরেডি শোরগোল তৈরি হয়ে গেছে শোরগোল, এবং এটা নিয়ে টাটা বলুন, তারপর ভারতী বলুন, রিলায়েন্স বলুন, তাদের নিজেদের মধ্যে কিন্তু মতনৈক্য তৈরি হয়েছে। কেন হয়েছে সেটা বলছি। প্রথমে বলে নিই যে স্টারলিংক কি। স্টারলিংক হচ্ছে একটা স্যাটেলাইট কমিউনিকেশন বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ খেয়াল করে দেখবেন খুব, সেটা হচ্ছে আমাদের ঠিক মাথার ওপর কয়েকশো কিলোমিটার উপরে লোয়ার স্ট্রাটা অফ অ্যাটমসফিয়ার বলা হয়, সেখানে কয়েক হাজার ছোট ছোট স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে, গোটা পৃথিবীকে চক্কর দিয়ে বেড়াচ্ছে। এইগুলো সমস্ত কিন্তু স্টারলিংকের, অর্থাৎ যেটা স্পেস এক্সের অংশ, এবং স্পেস এক্স এটাকে প্রমোট করেছেন। এটা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক। এই ছোট ছোট এই যে কয়েক সময়ের মোটে কয়েক হাজার, কত হাজার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5504 স্টারলিংক স্যাটেলাইট অরবিট করছে, অর্থাৎ ঘুরে বেড়াচ্ছে গোটা পৃথিবী জুড়ে। এর মধ্যে 5442টা অপারেশনাল, অর্থাৎ ঠিকঠাক কাজ করছে। তারা ইন্টারনেট, ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দেবে একদম আকাশ থেকে। কি করতে হবে তার জন্য? তাদের একটা ডিভাইস কিনতে হবে, তার সঙ্গে একটা ব্যাটারি থাকবে। আপনি রনে বনে জঙ্গলে স্থলে যেখানেই থাকুন না কেন, জলে, যখন আপনার মনে হবে আপনার ইন্টারনেট দরকার হবে, সেই ডিভাইসটির সঙ্গে ব্যাটারিটা কানেক্ট করবেন এবং আকাশের দিকে সেটাকে ডিরেক্ট করে দেবেন। সেখানে ইমিডিয়েটলি আপনি আপনার ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন এবং খুব কম দামে। ইলন মাস্কের বক্তব্য অনুযায়ী যদি তাকে যদি এই সুযোগ দেয়া হয় স্টারলিংক ব্যবহার করার ভারতবর্ষে, সেক্ষেত্রে দূর দূরান্ত জঙ্গল, গ্রাম, পাহাড় সবগুলোর যেখানে মানুষ চট করে ইন্টারনেট পরিষেবা পায় না, সেটা খুব সহজেই তারা পেয়ে যাবে, এটা তাদের দাবি। এই জায়গাটা একটা খুব, এবং সেই যে ইন্টারনেট পরিষেবা সেটা নাকি অত্যন্ত, আমি নাকি ইউজ করছি, সেটা নাকি অত্যন্ত চিপ হবে, এবং সেটা অ্যাফোর্ডেবল হবে ফর লো ইনকাম পিপল বা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড পিপলের জন্য। এটা তাদের বক্তব্য, অর্থাৎ ইনক্লুসিভ ইন্টারনেট ইউসেজ এই ইলন মাস্ক তার বক্তব্য অনুযায়ী তারা নিয়ে আসতে চাইছেন ভারতবর্ষে। এবং সবচেয়ে চিন্তার ব্যাপার জেনে শুনেই বলছি যে তাদের বক্তব্য হচ্ছে গোটা আকাশ জুড়ে তারা 42,000 এরকম ছোট ছোট স্যাটেলাইট তারা ছাড়বেন, যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করবেন। এতে যেটা হবে সেটা পিওরলি এদের লাইফ স্প্যান হচ্ছে 5 বছরের জন্য। 5 বছর পর এগুলোর কোনো ভূমিকা থাকবে না, কাজ থাকবে না, শক্তি শেষ হয়ে যাবে, এবং তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্পেস জাঙ্কিয়ার্ড, অর্থাৎ সেখানে জঞ্জাল, স্পেসে এই ধরনের জঞ্জাল ঘুরে বেড়াবে। এতে বিবিধ ধরনের অসুবিধা হতে পারে। এনভায়রনমেন্টাল কনসার্নস, অলরেডি এনভায়রনমেন্টালিস্টরা এবং সায়েন্টিস্টরা এই নিয়ে কনসার্ন কিন্তু তারা দেখিয়েছেন। তবে যেহেতু এরা মনোপলি বিজনেস করেন, এদের কথা সায়েন্টিস্ট বা এনভায়রনমেন্টালিস্টদের কথা কতটুকু এরা শুনবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে তারা একটা মেগা কনস্টেলেশন তৈরি করবেন, অর্থাৎ যেভাবে আকাশে বহু লক্ষ লক্ষ কোটি কোটি তারা রয়েছে, ঠিক একইভাবে আমাদের ঠিক মাথার ওপর এরকম প্রায় 42,000 স্যাটেলাইট ঘুরে বেড়াবে, এবং সেটা নাকি ইন্টারনেট পরিষেবা দেবে। এবার ক্রিটিক্সরা ডেফিনেটলি সেটা নিয়ে ক্রিটিক করতেই পারেন, কিন্তু এইটা হচ্ছে তাদের লক্ষ্য, মানে স্টারলিংকের লক্ষ্য। এইবার স্টারলিংকের যে এই বক্তব্য, স্টারলিংক যে এই ইন্টারনেট পরিষেবা দিতে চাইছে, এর মধ্যে তারা কিছু ক্ষেত্রে সমর্থন পাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে সমর্থন পাচ্ছে না। যেমন স্টারলিংক সিম্পলি, ইলন মাস্ক চাইছেন যে স্টারলিংক কেবলমাত্র একটি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে ভারতবর্ষে, এবং তার বিনিময়ে তারা লাইসেন্স পেয়ে গেলে তারা এই পরিষেবা দিতে শুরু করবে ভারতবর্ষের মানুষকে। এখানে তারা সমর্থন কাদের কাছ থেকে পেয়েছে? এখান থেকে তারা সমর্থন, মানে ইলন মাস্ক সমর্থন পেয়েছেন টাটা গ্রুপের কাছ থেকে, ইলন মাস্ক সমর্থন পেয়েছে ভারতী এয়ারটেলের কাছ থেকে এবং অ্যামাজনের কাছ থেকে। স্বাভাবিকভাবে নিজের দেশের কোম্পানি, সে তো সমর্থন পাবেই। কিন্তু তাকে, মানে ইলন মাস্কের এই যে চিন্তা যে কেবলমাত্র লাইসেন্স নিয়ে আমি ব্যবসা করব ভারতবর্ষে, সেটা সরাসরি অপোজ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি। তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে, দেখুন আমরা যে মানুষকে ভয়েস এবং ইন্টারনেট পরিষেবা দিচ্ছি, তার জন্য কিন্তু আমাদের গভর্নমেন্টের কাছে কিন্তু সিগন্যাল ক্যানিং স্পেকট্রাম কিনতে হয়েছে বা এয়ারওয়েভস কিনতে হয়েছে। তার জন্য আমাদের বহু লক্ষ কোটি টাকা আমরা খরচ করেছি। মাটির তলায় প্রায় 10 থেকে 12 বছর ধরে ফাইবার কেবলস কিন্তু আমরা বসিয়েছি। সুতরাং কেবলমাত্র লাইসেন্স দিয়ে ছেড়ে দিলে চলবে না, সেক্ষেত্রে আমাদের কোনো লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সুতরাং যারা বিদেশি যারা কোম্পানিগুলো রয়েছে, যারা ভারতবর্ষে এসে ব্যবসা করতে চাইছে, ইন্টারনেট পরিষেবা দিতে চাইছে, তাদেরও অকশন মেথডের মাধ্যমে তাদেরও বলা হোক যে তোমরা অকশন হবে,
তোমরা পরিষেবা কেনো, তোমরা এই স্পেকট্রাম কেনো বা এই সিগন্যাল ক্যানিং স্পেকট্রাম কেনো, কারণ আমরাও তাই করেছি। এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বক্তব্য। খেয়াল করলে বোঝা যাবে তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একই সঙ্গে ইলন মাস্কের কম্পিটিটর হয়ে উঠবেন ভারতবর্ষে, বিশেষ করে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার এতে ক্ষেত্রে বা টেলিকমিউনিকেশন ক্ষেত্রে, কিন্তু আবার বন্ধু হয়ে উঠবেন যখন সেটা ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে আসবে। মানে তখন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টেসলা দুজনে হাত ধরাধরি করে তারা বিজনেস করবে। অর্থাৎ ব্যবসা কিন্তু যত দিন যাচ্ছে ভীষণ জটিল হয়ে যাচ্ছে, মানুষের চিন্তার বাইরে কিন্তু ব্যবসার কমপ্লেক্সিটি বাড়ছে। একই দুটো কোম্পানি এক জায়গায় তারা চরম শত্রুর মতন ব্যবহার করবে, আর একটি জায়গায় তারা চরম বন্ধুর মতন ব্যবহার করবে। এই হচ্ছে বাস্তব বর্তমান পরিস্থিতি। আজকে যাই হোক আর কি, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। যদি মনে হয় যে এই এপিসোড আপনাদের ভালো লেগেছে, প্লিজ শেয়ার করবেন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। প্লিজ একটা লাইক দেবেন, এবং সবসময় যেটা বলি যে বহু মানুষ তারা দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো লাগবে আমি আরও আত্মবিশ্বাস পাবো, নতুন নতুন এপিসোড তৈরি করার একটা শক্তি ডেফিনেটলি পাবো। আজকের জন্য শুভরাত্রি, নমস্কার। আমাকে একটি করিজেন্ডাম দিতে হচ্ছে, অর্থাৎ বলেছিলাম এই ভিডিওটিতে যে ইলন মাস্ক 21 এবং 22 তারিখে ভারতবর্ষে থাকবেন, কিন্তু সম্প্রতিকালে খবর পাওয়া গেল যে ইলন মাস্ক ভারতবর্ষতে আসা পিছিয়ে দিয়েছেন, পোস্টপোন করেছেন, কারণ তার টেসলা সংক্রান্ত যে রেজাল্টস এবং তার সঙ্গে সঙ্গে তার ইনভেস্টার্স যারা রয়েছে তাদেরকে তিনি উত্তর দিতে বাধ্য থাকবেন বলে 23 এবং সম্ভবত 23 এপ্রিল টেসলা রেজাল্ট নিয়ে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন। সুতরাং তিনি আসতে পাচ্ছেন না, এরকম একটা এই মর্মে খবর বেরিয়েছে। এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন অবশ্যই এই বছরের শেষের দিকে তিনি ভারতবর্ষে আসার চেষ্টা করবেন। তবে এই গোটা ঘটনাটা যে কতখানি টেসলার পক্ষে ভালো হবে, অথবা তার সঙ্গে তার সম্পর্কযুক্ত কোম্পানিগুলোর যারা রয়েছে তাদের ওপর কি এফেক্টটা পড়বে, সেটা তো ডেফিনেটলি সোমবার বোঝা যাবে। তবে এটার যে খুব একটা ইতিবাচক ফল হবে না, অন্তত খুব কম সময়ের মধ্যে, সেটা তো ঘটনা। এই জন্যই এই করিজেন্ডামটা দেওয়ার জন্য কিন্তু আমি একটু এই ভিডিওটাকে একটু দীর্ঘায়িত করলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্য কারোরই কিছু করার ছিল না, এই ক্ষেত্রে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাতে আপাতত জল ঢেলে দিয়েছেন ইলন মাস্ক, তিনি আসছেন না ভারতবর্ষে এই মুহূর্তে।